গণিত চতুর্থ বর্ষের সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। থিওরি অফ নাম্বারস আমাদের চলমান টপিক কনগ্রুয়েন্সের উপর আজকে লেকচার 7। আজকের লেকচারে মূলত আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্ট এবং প্রুফটি দেখে নিতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো চলো আর কথা না বাড়িয়ে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্টটি প্রথমে যদি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্টটি দেখার পূর্বে আমি মনে করি যদি আমরা কোন জাতীয় সমস্যা সমাধানে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমটি ব্যবহার করি এ সম্বন্ধে যদি একটু বুঝিয়ে নেওয়া যায় তাহলে তোমাদের এই থিওরেমের স্টেটমেন্টটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি যদি তোমাদের কাছ থেকে জানতে চাই যে তুমি আমাকে এমন একটি সংখ্যার কথা বলো যে সংখ্যাটিকে 3 দ্বারা যদি তুমি ভাগ করো তাহলে তুমি 2 অবশেষ পাবে। ওই একই সংখ্যাকে তুমি যদি 5 দ্বারা ভাগ করো তবে তুমি 3 অবশেষ পাবে। একইভাবে আমি যদি বলি যে সংখ্যাটিকে তুমি যদি 7 দ্বারা ভাগ করো তবে তুমি 2 অবশেষ পাবে। এখন আমার কোশ্চেনটি হলো যে ওই সংখ্যাটি কত? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জাতীয় সমস্যার সমাধানে মূলত আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেম ব্যবহার করি। চাইনিজ রিমাইন্ডার থিওরেম ব্যবহারের মাধ্যমে খুব সহজেই আমরা সংখ্যাটির মান বের করে নিতে পারি। তবে এখানে একটি কথা অবশ্যই খেয়াল রাখতে হবে, আমাদের হাতে যে মডেলিওগুলো আছে, উদাহরণস্বরূপ এখানে আছে কত 3, 5 এবং 7। এই মডেলিওগুলোর পরস্পরের জিসিডি কত হতে হবে? 1 হতে হবে। যদি মডেলিওগুলোর পরস্পরের জিসিডি 1 হয় শুধুমাত্র তখনই তুমি চাইনিজ রিমাইন্ডার থিওরেম ব্যবহার করতে পারবে। তাহলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম ব্যবহার করতে গেলে তোমাকে এই শর্তটির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। ওকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এই সমস্যাটি পরবর্তী লেকচারে অবশ্যই সমাধান করে দেব। তবে এখন থিওরেমটি বোঝানোর সুবিধার্থে আমি এই ম্যাথমেটিক্যাল সমস্যার সমাধানটি এখানে লিখে রেখেছি যে x কনগ্রুয়েন্স 23, অর্থাৎ x এর যে মানটি তুমি খুঁজতেছো সেই মানটি মূলত কত? 23। কিভাবে আমি 23 পেলাম পরবর্তী লেকচারে আমি সেটি দেখিয়ে দিব। এখন আমি দেখব যে আমি চাইনিজ রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে যে সলিউশনটি বের করলাম এটি আসলে সঠিক কিনা। এখন আমি তোমাকে বলতে চাই, তুমি যদি 3 দ্বারা এই 23কে ভাগ করো তাহলে তুমি কত অবশেষ পাও? তুমি দেখো 3 দ্বারা যদি 23কে ভাগ করো তাহলে 3 7 21 অবশেষ পাও 2। এই হলো সেই 2 অবশেষ। আমি যদি একটু ডিফারেন্টলি ব্যবহার করি, দেখো এই 23কে তুমি যদি 5 দ্বারা ভাগ করো তাহলে তুমি কত অবশেষ পাও? 4 5 20, আর এই হলো তুমি 3 অবশেষ পাও। আবার তুমি যদি খেয়াল করো, তুমি যদি এই একই 23 সংখ্যাটিকে, আমি এবার সবগুলো একটু মুছে ফেলি, এই 23 সংখ্যাটিকে যদি 7 দ্বারা ভাগ করো তাহলে তুমি কত অবশেষ পাও? 3 7 21, আর এখানে থাকে কত অবশেষ? 2। এই যে তুমি 2 অবশেষ পাও। তাহলে আমরা আমাদের সলিউশন কত পেলাম? 23। ওকে, তো এখানে আমি একটি কথা বলে নিতে চাচ্ছি যে চাইনিজ রিমাইন্ডার থিওরেম আমাদেরকে বলতে চাচ্ছে আমরা যে সলিউশনটি চাচ্ছি এই সলিউশনটি কেমন হবে? ইউনিক হবে। এই অঙ্কের ক্ষেত্রে বা এই সমস্যার ক্ষেত্রে সেটা কত? 23। তবে এই সলিউশনটি ইউনিক হবে কার জন্য? একটি নির্দিষ্ট মডেলিওর জন্য। তুমি খেয়াল করে দেখো, আমরা যে 3টি মডেলিও তোমাকে দিয়েছিলাম 3, 5 এবং 7। ওকে, এখানে কিন্তু মডেলিও 3ও না, 5ও না, 7ও না। ওকে, তুমি একটু খেয়াল করে দেখবে যে এই মডেলিওটা মূলত 3, 5 এবং 7-এর গুণফল 105। 105 সমান সমান 3 × 5 × 7। ওকে, তাহলে চাইনিজ রিমাইন্ডার থিওরেম আমাদেরকে বলতে চাচ্ছে আমরা এই জাতীয় সমস্যার সমাধান কেমন পাবো? ইউনিক পাবো। তবে তার মডেলিওটা কেমন হবে? আমাদের প্রদত্ত মডেলিওগুলোর গুণফলের সমান। আশা করি আমরা এটা বুঝতে পেরেছি। এখন আমরা এর সাথে মিলিয়ে আমি যদি স্টেটমেন্টটি তোমাদেরকে পড়ে দিই তাহলে তোমার চাইনিজ রিমাইন্ডার থিওরেমের স্টেটমেন্টটি বুঝতে অনেক বেশি সুবিধা হবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরেমের ম্যাথমেটিক্যাল স্টেটমেন্টটি এখন যদি একটু দেখে নিই। তোমার সামনে কিছু লিনিয়ার কনগ্রুয়েন্স দেওয়া থাকবে। x কনগ্রুয়েন্স a1 মডেলিও m1, x কনগ্রুয়েন্স a2 মডেলিও m2, x কনগ্রুয়েন্স ak মডেলিও mk। এখানে তোমাকে k সংখ্যক লিনিয়ার কনগ্রুয়েন্স দেওয়া আছে এবং এখানে যে মডেলিওগুলো আছে m1, m2, mk, এই মডেলিওগুলোর পরস্পরের জিসিডি কত হবে? 1 হবে। দেখো আমি একেবারে প্রথমে সেটা লিখে দিয়েছি mi, mj, তাদের জিসিডি কত? 1,
এখন তোমাকে আই এর পরিচয়টা যদি আমি একটু দিয়ে দিই, তুমি দেখো আই লেস দেন জে, অর্থাৎ আই জে কখনোই সমান হবে না। তাহলে আই জের মান কত থেকে শুরু হবে? 1 থেকে শুরু হবে এবং কোথায় গিয়ে শেষ হবে? কে তে শেষ হবে। ওকে, আর এখানে a1 a2 ডট 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 a কে এদের ব্যাখ্যা যদি আমি দিই, এরা কেমন সংখ্যা? ইন্টিজার। ওকে, এখন আমাদেরকে এই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো সলিউশন বের করতে হবে। ওকে, এর সলিউশন বের করা মানে কি? আমি যদি এই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো আমাদের এই যে সমস্যাটা আমি তোমাদেরকে বোঝালাম তার মতো করে এখানে কোশ্চেনটা করি, তাহলে তুমি আরো সহজে বিষয়টি বুঝতে পারবে। আমি এখন তোমাকে যদি বলি যে তুমি আমাকে এমন একটি সংখ্যা বের করে দাও যে সংখ্যাকে m1 দ্বারা যদি আমি ভাগ করি তাহলে আমি রেসিডিউ কত পাবো? a1। সংখ্যাটিকে যদি তুমি m2 দ্বারা ভাগ করো তাহলে তুমি রেসিডিউ কত পাবে? a2। ওই একই সংখ্যাকে তুমি যদি m কে দ্বারা ভাগ করো তাহলে তুমি রেসিডিউ কত পাবে? a কে। তবে সংখ্যাটি কত? খুব সহজেই আমরা ওই সংখ্যাটি বের করতে পারি কার মাধ্যমে? চাইনিজ রিমাইন্ডার থিওরেমের মাধ্যমে। এবং চাইনিজ রিমাইন্ডার থিওরেম আমাদেরকে বলতে চাচ্ছে যে এই যে সংখ্যাটি হবে সেই সংখ্যাটি কেমন হবে? ইউনিক হবে। অর্থাৎ এই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো সলিউশন কেমন হবে? ইউনিক সলিউশন হবে। তবে এই ইউনিক সলিউশন হবে মডেলিও m এর জন্য। আর এই mটা কি? এই mটা হলো আমাদের যে প্রদত্ত মডেলিওগুলো দেওয়া আছে তাদের গুণফল। আশা করি আমরা স্টেটমেন্টটি বুঝতে পেরেছি। তো চলো আমরা এর প্রমাণটি একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চাইনিজ রিমাইন্ডার থিওরেমের প্রুফটি বোঝানোর সুবিধার্থে আমি তাকে 7টি স্টেপে ভাগ করে নিয়েছি। আমি এক এক করে স্টেপগুলো বলে যাব। পরীক্ষার হলে এভাবে স্টেপ লেখার কোনো প্রয়োজন নেই, তুমি শুধু স্টেপের বর্ণনাগুলো দিবে। বোঝানোর সুবিধার্থে আমি ভাগগুলো করে রেখেছি যাতে আমার কথা বলতে সুবিধা হয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমেই আমি স্টেপ 1 এর কথা যদি তোমাকে বলি, এখানে আমরা কি কাজটি করেছি? এখানে আমরা যে কাজটি করেছি, এই যে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো দেওয়া ছিল এদেরকে আমরা একটি ইকুয়েশনের মাধ্যমে বা একটি কনগ্রুয়েন্সের মাধ্যমে খুব সহজেই লিখে ফেলেছি। তুমি দেখো আমরা লিখেছি কি? লেট এক্স কনগ্রুয়েন্স ai মডেলিও mi, আর i এর মানটা দিয়েছি 1 2 ডট 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 k পর্যন্ত। তাহলে তুমি যদি এই কনগ্রুয়েন্সে i এর মান 1 বসাও তাহলে তুমি 1 নম্বর লিনিয়ার কনগ্রুয়েন্সটি পেয়ে যাবে। যেমন আমি বলি যে তুমি এখানে যদি 1 বসাও তাহলে তুমি পাচ্ছ x কনগ্রুয়েন্স a1 মডেলিও m1, অর্থাৎ আমরা প্রথম কনগ্রুয়েন্সটি পেয়ে গেলাম। আমি যদি i এর মান 2 বসাই, আমি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি, i এর মান যদি আমি 2 বসাই তাহলে আমি এখান থেকে কি পাবো? x কনগ্রুয়েন্স a2 মডেলিও m2, অর্থাৎ আমি এই দ্বিতীয় লিনিয়ার কনগ্রুয়েন্সটি পেয়ে যাব x কনগ্রুয়েন্স a2 মডেলিও m2। এভাবে ডট 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 আমি i এর মান যদি k বসাই তাহলে আমি সর্বশেষ কনগ্রুয়েন্সটিও পেয়ে যাব x কনগ্রুয়েন্স i এর মান k, x কনগ্রুয়েন্স ak মডেলিও mk। তাহলে দেখো x কনগ্রুয়েন্স ak মডেলিও mk। তাহলে স্টেপ 1 এর কাজ হলো আমাদের প্রদত্ত লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোকে 1 নম্বর সমীকরণের মাধ্যমে প্রকাশ করা। আশা করি তুমি ইস্যুটি বুঝতে পেরেছো। তো চলো আমরা স্টেপ 2 তে আমরা কি করব সেটি যদি আমরা একটু দেখে নিই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেপ 2 বোঝার আগে আমরা যদি স্টেপ 3 নিয়ে আমরা কথা বলে নেই তাহলে তুমি খুব সহজেই বুঝতে পারবে কেন আমরা স্টেপ 2টি লিখেছি। আমরা পূর্ববর্তী ভিডিও লেকচারে একটি লিনিয়ার কনগ্রুয়েন্সের ইউনিক সলিউশন কখন হয় সে সম্বন্ধে কিন্তু আমরা জেনেছি। আমি তোমাদের বোঝার সুবিধার্থে এখানে সূত্রটি লিখেও রেখেছি। ইফ am equal to 1 then ax congruence b modulo m has unique solution। দেখো আমরা স্টেটমেন্টে বলেছি যে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোর কি ধরনের সলিউশন খুঁজতেছি? ইউনিক সলিউশন খুঁজতেছি। আর যদি ইউনিক সলিউশন খুঁজি তাহলে আমরা খুব সহজেই এই সূত্রটি ব্যবহার করতে পারি। অর্থাৎ am যদি 1 হয় তাহলে আমরা লিনিয়ার কনগ্রুয়েন্স ax congruence b mod m আমরা লিখতে পারি এবং নিশ্চিতভাবেই এই লিনিয়ার কনগ্রুয়েন্সটির সলিউশন কেমন হবে? ইউনিক হবে। তাহলে এখানে আমরা প্রথমে কি খুঁজে নিব? আমি যদি একটু মুছে ফেলি am equal to 1, এটি আমরা খুঁজে নিতে চাই যে কোন দুটো সংখ্যার জিসিডি 1 হয়। এখানে আমরা যে কাজটি করেছি, দেখো এই ক্যাপিটাল mi এবং এই স্মল mi এর জিসিডি যদি 1 হয় তাহলে তুমি একটা লিনিয়ার কনগ্রুয়েন্স লিখতে পারো যার সলিউশনটি কেমন হবে? ইউনিক হবে। আমরা লিখতে পারি mi xi congruence 1 মডেলিও স্মল mi। ওকে, তুমি
ax congruence b এই সূত্র মতো কিন্তু ব্যাপারটি লিখলে am equal to যদি 1 হয় তাহলে তুমি লিখলে ax congruence b mod m, আর ক্যাপিটাল mi স্মল mi equal to যদি 1 হয় তাহলে তুমি কি লিখবে, তুমি লিখবে ক্যাপিটাল mi xi congruence 1 মডুলিও স্মল mi for I equal to 1 2 k পর্যন্ত। ওকে, অর্থাৎ আমি এখানে এমন কতগুলো লিনিয়ার কনগ্রুয়েন্স আমরা লিখতে চাই যে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোর সলিউশন কেমন হবে, ইউনিক হবে। আর যদি ইউনিক হতে হয় তাহলে অবশ্যই এই xi এর যে সহগ ক্যাপিটাল mi, ওকে, এবং আমাদের যে মডুলিও স্মল mi তাদের জিসিডি কত হতে হবে, তাদের জিসিডি 1 হতে হবে। এখন স্টেপ 3 লেখাটা যদি একটু খেয়াল করো, লেট xi be an integer which satisfy the congruence। ওকে, তো which satisfy the congruence কি ধরনের কনগ্রুয়েন্স, লিনিয়ার কনগ্রুয়েন্স। তবে এই লিনিয়ার কনগ্রুয়েন্সের বৈশিষ্ট্য কি, তার সলিউশন কেমন হবে, ইউনিক হবে। ওকে ফাইন, এখন আমাদের কাছে যে কোশ্চেনটি আসবে যে এই ক্যাপিটাল mi এবং এই স্মল mi এর ব্যাখ্যাটা কি, এদেরকে আমি কোথা থেকে পেলাম। আমি যদি উদাহরণটির মাধ্যমে তোমাকে ক্যাপিটাল mi এবং স্মল mi এর ব্যাখ্যা দিই তাহলে তোমার বুঝতে অনেক বেশি সুবিধা হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমাদের যে উদাহরণটি তোমাদের স্টেটমেন্টের পাশে লেখা ছিল সেখানে তোমাকে m1 এর মান দেওয়া ছিল, m2 এর মান দেওয়া ছিল এবং m3 এর মান দেওয়া ছিল, এবং মানগুলো কত ছিল দেখো, m1 এর মান 3 দেওয়া ছিল, m2 এর মান 5 দেওয়া ছিল এবং m3 এর মান 7 দেওয়া ছিল। ওকে, আমরা তোমাকে বলতে চাচ্ছি যে এই m1 m2 m3 এর এই তিনটি সংখ্যার গুণফল বা এই তিনটি মডুলিওর গুণফলকে আমরা কি বলতে চাচ্ছি, আমাদের স্মল m বলতে চাচ্ছি। ওকে, তাহলে এই স্মল m তাহলে আমি উদাহরণস্বরূপ কত হচ্ছে, আমাদের কত হচ্ছে 105, কারণ আমি যে সলিউশনটি বের করতে চাই এই সলিউশনটি ইউনিক হবে, কার জন্য ইউনিক হবে, এই মডুলিও m এর জন্য। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই স্মল mটা জানতে হবে। ওকে, তাহলে তুমি দেখো এই ক্যাপিটাল m1 এর ব্যাখ্যাটা কি। ওকে, ক্যাপিটাল m1টা হলো স্মল m বাই স্মল m1, অর্থাৎ আমাদের উদাহরণের ক্ষেত্রে 3 × 5 × 7, m এর মান আমরা জানি 3 × 5 × 7 আর m1 এর মান জানি 3, তাহলে আমি ক্যাপিটাল m1 এর মান পাচ্ছি 35। আশা করি তুমি ক্যাপিটাল m1 m এবং স্মল m1 এই তিনটির ব্যাখ্যা তুমি বুঝতে পেরেছো। সিমিলারলি আমরা ক্যাপিটাল m2 এর মান বের করতে চাই। কিভাবে ক্যাপিটাল m2 এর মান আমরা বের করতে চাই, স্মল m বাই স্মল m2, তাহলে স্মল m কত 3 × 5 × 7 আর স্মল m2 কত 5, তাহলে তুমি যদি ভাগটি করো তাহলে তুমি কত পাচ্ছ 21, তাহলে ক্যাপিটাল m2 এর মান কত 21। সিমিলারলি আমরা ক্যাপিটাল m3 এর মান বের করে নিচ্ছি কত 15। সিমিলারলি আমরা এটা বের করতে পারি। ওকে, এখান থেকে মূলত আমি তোমাকে কি বোঝাতে চাচ্ছি, আমি তোমাকে বোঝাতে চাচ্ছি যে দেখো আমি ক্যাপিটাল mi কে ডিফাইন করতে চাই। কিভাবে ডিফাইন করতে চাই, আমাদের যে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোর মডুলিওগুলো দেওয়া ছিল সেই মডুলিওগুলোর গুণফল তাকে আমরা স্মল m1 স্মল m2 স্মল m3 এভাবে করসপন্ডিংলি আমরা ভাগ করে যাব, তাতে আমরা ক্যাপিটাল m1 ক্যাপিটাল m2 ক্যাপিটাল m3 পেয়ে যাব। এখানে যে নতুন ক্যাপিটাল m1 ক্যাপিটাল m2 ক্যাপিটাল m3 পাচ্ছি বা mk পর্যন্ত পাচ্ছি, এবং যে স্মল m1 স্মল m2 স্মল mk দেওয়া আছে, ওকে, এই দুটো সংখ্যার জিসিডি সব সময় কত হবে, সব সময় 1 হবে। আমি যদি এখান থেকে তোমাকে বুঝিয়ে দিই উদাহরণ থেকে, তুমি একটু খেয়াল করে দেখো, এই যে ক্যাপিটাল m1 এর মান তুমি কত বের করেছো 35 আর স্মল m1 এর মান কত 3, তুমি খেয়াল করে দেখো এই 3 এবং 35 এর জিসিডি কত 1। ওকে, তুমি যদি m2 এর দিকে খেয়াল করো, m2 এর মান কত এসেছে 21, এই 21 এর সাথে এই যে স্মল m2 এর মান যে 5 আছে এই 5 এর জিসিডি কত 1। একইভাবে তুমি যে m3 বের করেছো তার মান কত এসেছে 15, এই ক্যাপিটাল m3 এর সাথে স্মল m3 যে 7 আছে তার জিসিডি কত 1। এতে যে সুবিধাটা আমরা পাচ্ছি যে ক্যাপিটাল mi এবং যে স্মল mi আছে তাদের সকলের জিসিডি কত হচ্ছে 1 হচ্ছে। আর যদি জিসিডি 1 হয় তাহলে তুমি একটা লিনিয়ার কনগ্রুয়েন্স গঠন করতে পারো যার সলিউশন কত ইউনিক, সেটাই আমরা স্টেপ 3 তে করেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে এক কথায় কি দাঁড়ালো, আমি যদি সবগুলো মুছে ফেলি, স্টেপ 2 এর কাজ হলো এমন দুটো সংখ্যা খুঁজে বের করা যে সংখ্যা দুটোর জিসিডি 1, এবং স্টেপ 3 এর কাজ হলো যেহেতু সংখ্যা দুটোর জিসিডি 1 হবে তাহলে আমরা এমন কিছু লিনিয়ার কনগ্রুয়েন্স পাবো তাদের সলিউশন কেমন হবে, ইউনিক হবে।
আশা করি আমরা স্টেপ 2 এবং স্টেপ 3 বুঝতে পেরেছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলো এবার আমরা স্টেপ 4 একটু দেখে নিতে চাই। স্টেপ 3 তে যে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো আমি পেয়েছি সেই লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো আমরা আলাদা আলাদাভাবে লিখে ফেলতে চাই, অর্থাৎ i এর মান 1 বসাতে চাই, i এর মান 2 বসাতে চাই, ডট 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 i এর মান k বসাতে চাই। তাহলে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলোকে আমরা আলাদা আলাদাভাবে লিখে ফেলতে পারবো। তাহলে আমরা i এর মান 1 বসালে কত পাচ্ছি? আমরা যদি i এর মান 1 বসাই তাহলে আমরা পাচ্ছি m1 x1 congruence 1 মডুলিও m1, m1 x1 congruence 1 মডুলিও m1। সিমিলারলি আমরা i এর মান যদি 2 বসাই তাহলে আমরা কত পাবো? m2 x2 congruence 1 মডুলিও m2, কমা ডট 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 i এর মান যদি তুমি k বসাও তাহলে তুমি কত পাচ্ছ? mk xk congruence 1 মডুলিও mk। আশা করি তুমি খুব সহজেই বুঝতে পেরেছো। স্টেপ 3 তে যে লিনিয়ার কনগ্রুয়েন্স আমরা লিখেছিলাম সেখানে i এর মান 1, 2, ডট 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 k বসানো হয়েছে, তাতে আমি স্টেপ 4 এর প্রথম লাইনটি খুব সহজেই পেয়ে গেছি। তারপরের কাজ কি? আমরা এই m1 x1 congruence 1 মডুলিও m1 এই কনগ্রুয়েন্সের উভয় পক্ষে a1 দ্বারা আমরা গুণ করে দিলাম। আমরা জানি কনগ্রুয়েন্সের উভয় পক্ষকে একই সংখ্যা দ্বারা গুণ করা যায়। ওকে, তাহলে আমরা পেলাম m1 a1 x1 congruence a1 মডুলিও m1। একইভাবে m2 x2 congruence 1 মডুলিও m2 এই কনগ্রুয়েন্সের উভয় পক্ষকে আমরা a2 দ্বারা আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি m2 a2 x2 congruence a2 মডুলিও m2, কমা ডট 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 mk xk congruence 1 মডুলিও mk। এই কনগ্রুয়েন্সের উভয় পক্ষকে আমরা ak দ্বারা ak দ্বারা আমরা গুণ করে দিলাম। তাহলে আমরা পাচ্ছি mk ak xk congruence ak মডুলিও mk। তাহলে আমি আশা করি তুমি খুব সহজে স্টেপ 4টি ধরতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা স্টেপ 5 এ যে কাজটি করেছি আমি যদি তোমাকে একটু বুঝাই, যে এখানে তুমি যদি দেখো যে সিন্স স্মল mi ডিভাইডস ক্যাপিটাল M, এই কথাটির ব্যাখ্যাটা যদি আমি প্রথমে দিয়ে নিই, তুমি একটু খেয়াল করো তোমার স্মল m1 এর মান কত? 3, আর ক্যাপিটাল M2 এর মান কত? 21, বা ক্যাপিটাল M3 এর মান কত? 15। ওকে, কেন আমি ক্যাপিটাল M1 বললাম না? কারণ এখানে আমি i আর j সমান না এই কথাটি অবশ্যই বলে দিব। ওকে, অর্থাৎ যখন তুমি স্মল m1 নিয়ে কাজ করবে তখন ক্যাপিটাল M এর সাবস্ক্রিপ্টগুলো হবে 2 থেকে k পর্যন্ত যে কোনো সংখ্যা। ওকে, অর্থাৎ উদাহরণের মাধ্যমে যদি বলি, এই স্মল m1 এর কম্পেয়ার করব ক্যাপিটাল M2 এর সাথে, ক্যাপিটাল M3 এর সাথে। এবং মজার ব্যাপারটা হলো তুমি যদি দেখো এই স্মল m1 এর মান কত? 3, এই 3 দ্বারা কিন্তু 21 নিঃশেষে বিভাজ্য, এবং এই 3 দ্বারা কিন্তু 15 নিঃশেষে বিভাজ্য। তাহলে আমরা এই কথাটি এখন এখানে বলতে চাই যে স্মল mi ডিভাইডস ক্যাপিটাল mj। কখন ডিভাইডস হবে? যখন i আর j কেমন হবে? সমান হবে না। যখন i j সমান হবে না তখন স্মল m1 দ্বারা ক্যাপিটাল M2 ক্যাপিটাল M3 ডট ডট ক্যাপিটাল mk পর্যন্ত সংখ্যাগুলো কেমন হবে? নিঃশেষে বিভাজ্য হবে। আমি যদি এখন সবকিছু মুছে ফেলি আর যদি বলি এটা কিন্তু স্মল m2 এর জন্য সত্য, স্মল m3 এর জন্য সত্য, ডট 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 স্মল mk এর জন্য সত্য। স্মল m1 এর জন্য আমি যেমন বলেছি ক্যাপিটাল M2 M3 ডট 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 mk পর্যন্ত বিবেচনা করবে। এখন যদি এই স্মল m এর সাবস্ক্রিপ্ট 2 হয়, ওকে, স্মল m এর সাবস্ক্রিপ্ট কত হয়? 2 হয়। আমি যদি একটু লিখি তাহলে তোমার বুঝতে সুবিধা হবে, যে তুমি যদি বলো যে স্মল m এর সাবস্ক্রিপ্ট হলো 2, তাহলে তুমি কম্পেয়ার করবে কার সাথে? তাহলে তুমি কম্পেয়ার করবে কার সাথে? M3 এর সাথে, অথবা তুমি কম্পেয়ার করবে কার সাথে? M1 এর সাথে। আমরা উদাহরণে যদি একটু দেখে নিই যে এই M2 এর মানটা কত? M2 এর মানটা কিন্তু 5। ওকে, স্মল m2 এর সাথে ক্যাপিটাল M1 কম্পেয়ার হবে, কারণ এই কন্ডিশনটা সবসময় খেয়াল রাখতে হবে যে i নট ইকুয়াল টু j। তাহলে তুমি দেখো এই 5 দ্বারা এই 35 কিন্তু নিঃশেষে বিভাজ্য। ওকে, তাহলে স্মল m2 ডিভাইডস ক্যাপিটাল M1। আশা করি তুমি বুঝতে পেরেছো। সিমিলারলি স্মল m2 ডিভাইডস ক্যাপিটাল M3। তুমি দেখো এই M3 এর মান কত? 15। তাহলে এই 5 দ্বারা এই 15 কিন্তু নিঃশেষে বিভাজ্য। ওকে, তাহলে স্মল m2 এর সাথে কম্পেয়ার হবে ক্যাপিটাল M1, স্মল m2 এর সাথে কম্পেয়ার হবে ক্যাপিটাল M3। একইভাবে বাকি সবার ক্ষেত্রে একই যুক্তি প্রযোজ্য। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, এখন
এটা দ্বারা আমি কি বোঝাতে চাই? এটা দ্বারা আমি একটা কনগ্রুয়েন্স লিখতে চাই। দেখো খুব সহজেই এই কনগ্রুয়েন্সটা আমরা লিখতে চাই। আমাদের যে কনগ্রুয়েন্সের বেসিক নলেজ আছে সেখান থেকে আমরা এটা লিখে ফেলতে পারি। ওকে, তুমি দেখো এম আই স্মল এম আই ডিভাইডস ক্যাপিটাল এম জে, যেখানে আই নট ইকুয়াল টু জে, তাহলে তুমি বলতে পারো যে এই স্মল এম আই দ্বারা যদি ক্যাপিটাল এম জে কে আমরা ভাগ করি তাহলে প্রতি ক্ষেত্রে রেসিডিউ কত থাকবে? 0 থাকবে। ওকে, এটা কখন সত্য? আই আর জে যখন সমান হবে না। আমি আবারও একটি উদাহরণ দিয়ে দিতে চাই যে ধরো এই স্মল এম ওয়ান মানে হলো কত? 3। এই 3 দ্বারা ক্যাপিটাল এম টু, ওকে, কখনোই ক্যাপিটাল এম ওয়ান হবে না। ওকে, ক্যাপিটাল এম টু অর্থাৎ 21। দেখো 3 দ্বারা 21কে যদি তুমি ভাগ করো তাহলে তোমার রেসিডিউ কত থাকে? এই যে রেসিডিউ থাকে আমার 0। তাহলে খুব সহজেই এই সম্পর্কের জন্য খুব সহজেই এই কনগ্রুয়েন্সটি আমি লিখে ফেলতে পারি। আশা করি তুমি বুঝতে পেরেছ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কনগ্রুয়েন্সটি কেন আমরা বের করলাম এর ব্যাখ্যা আমরা একটু দেখি। ওকে, তুমি একটু খেয়াল করে দেখো, আমরা এখানে লিখেছি ইট ফলোজ দ্যাট m1 a1 x1 প্লাস m2 a2 x2 প্লাস ডট 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 mk ak xk। এই টার্মগুলো মূলত আমি কোথা থেকে এনেছি? হ্যাঁ, আমি যদি একটু দেখিয়ে দিই, এই টার্মগুলো মূলত আমি এনেছি হলো স্টেপ 4 থেকে। হ্যাঁ, স্টেপ 4-এ কিন্তু তুমি খুব সহজেই দেখতে পাচ্ছ m1 a1 x1 m2 a2 x2 mk ak xk এই টার্মগুলো আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি প্রথমে তোমাকে বোঝাতে চাইলাম যে এই টার্মগুলো আমাদের কাছে অপরিচিত না। m1 a1 x1 m2 a2 x2 mk ak xk এগুলো অপরিচিত না, এগুলো আমরা স্টেপ 4-এ বের করেছি। আমরা স্টেপ 5-এ এগুলোকে যোগ করতে চাচ্ছি এবং যোগ করে বলতে চাচ্ছি এগুলো কনগ্রুয়েন্স হলো ai mi xi মডেলীয় mi এর জন্য। ওকে, তাহলে আমরা এই লাইনটার ব্যাখ্যাটা যদি একটু তুমি খেয়াল করো যে আমি i এর মান 1 2 ডট ডট কে পর্যন্ত। এখন যদি তুমি i এর মান এখানে 1 বসাও তাহলে তুমি একটু খেয়াল করো যে এখানে তুমি পাচ্ছ m1। আমি যদি একটু লিখি, এখানে পাচ্ছ তুমি m1, আর এটার মান কি হচ্ছে আমি যদি একটু বোঝানোর জন্য লিখি, এখানে তুমি পাচ্ছ a1, ওকে, m1, ওকে, আর পাচ্ছ কত? x1। আশা করি i এর মান যে 1 বসানো হলো এটা তুমি বুঝতে পেরেছো। ওকে, তাহলে এই যে কনগ্রুয়েন্সটা লেখা হলো, হ্যাঁ, এই যে কনগ্রুয়েন্সটা লেখা হলো, এই কনগ্রুয়েন্সটা সঠিক হলো কিনা, ওকে, এই জিনিসটা প্রথমে আমি তোমাকে দেখাতে চাই। তুমি একটু খেয়াল করে দেখো, এই a1 m1 x1 আর এই যে a1 m1 x1 একই কিন্তু রাশি। অর্থাৎ আমি যদি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি, এই যে রাশিটা আর এই যে রাশিটা একই i এর মান 1 এর জন্য। তাহলে আমি কিন্তু খুব সহজেই m1 a1 x1 কনগ্রুয়েন্স m1 a1 x1 যে কোনো মডেলের জন্য আমি বলতে পারি। তবে এখানে আমি মডেলীয় m1 রেখেছি, সেটার ব্যাখ্যা আমি তোমাকে দিব। এটা কিন্তু আমি লিখতে পারি। ওকে, এই পাশেও আছে m1 a1 x1, আবার এই পাশেও আছে m1 a1 x1। তাহলে এই কনগ্রুয়েন্স এ মডেলীয় যে কোনো কিছু হতে পারে, রিফ্লেক্সিভ, কনগ্রুয়েন্সের রিফ্লেক্সিভ প্রপার্টি। ওকে, তাহলে প্রশ্ন হলো বাকিগুলো তাহলে কই গেল? ওকে, m2 a2 x2 ডট 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 mk ak xk এরা কোথায় গেল? আমি বলতে চাচ্ছি মডেলীয় m1 এর জন্য, হ্যাঁ, আমি যদি একটু ডিফারেন্ট কালি ব্যবহার করি, দেখো এই যে মডেলীয় m1 এর জন্য m2 a2 x2 এর মান হলো 0। মডেলীয় m1 এর জন্য mk ak xk হলো 0। ওকে, আমি এটা খুব ক্লিয়ারলি বলতে চাচ্ছি। দেখো তুমি কোথা থেকে আমি এই কথাটা বললাম? আমি এই কথাটি বললাম মূলত এই রিলেশন থেকে বা এই কনগ্রুয়েন্স থেকে। ওকে, তুমি একটু খেয়াল করো, এই যে স্মল m1 দ্বারা যদি ক্যাপিটাল m2 কে তুমি যদি ভাগ করো তাহলে তুমি তার রেসিডিউ কত পাও? 0। তাহলে সঙ্গত কারণে এর সাথে বাকি যেগুলো গুণ আছে তোমাকে চিন্তা না করলেও চলবে, এটার রেসিডিউ কত পাবে? তুমি 0 পেয়ে যাবে। সিমিলারলি আমি যদি বলি স্মল m1 দ্বারা যদি ক্যাপিটাল m কে যদি তুমি ভাগ করো তাহলে তুমি রেসিডিউ কত পাবে? 0। এর সাথে যে ak xk আছে, ওকে, m কে রেসিডিউ যদি 0 থাকে তার সাথে যে কোনো কিছু গুণফল থাকুক না কেন, টোটাল গুণফলটার রেসিডিউ কত হবে? 0 হবে। তাহলে আশা করি তুমি বুঝতে পেরেছো যে আমি যদি এখন সবগুলো মুছে ফেলি, যে
এখানে যদি তুমি 1 চিন্তা করো, এখানে যদি 1 চিন্তা করো, ওকে, আমি 1 এর জন্য এগুলো সবগুলোকে আমি এখন 1 চিন্তা করতে বলতেছি। ওকে, i এর মান আমি 1 বসাচ্ছি। i এর মান আমি কত নিয়ে কথা বলতেছি? i = 1। তাহলে তুমি দেখো যে a1 m1 x1 আর এই যে a1 m1 x1 এই দুটো টার্ম কিন্তু কনগ্রুয়েন্স হয় রিফ্লেক্সিভ প্রপার্টির জন্য। মডেলেও যে কোনো কিছু হতে পারে। ওকে, বাট এখানে আমি i এর মান কত বসিয়েছি? 1। তাহলে এটা আসলে কত? m1। আমি বলতে চাচ্ছি এই যে কনগ্রুয়েন্সটা আছে, ওকে, এই কনগ্রুয়েন্সটা আমাকে বলতে চাচ্ছে যে তোমার এখানে স্মল যখন m1 হবে, ক্যাপিটাল তখন m2 হবে, m3 হবে, m4 হবে, m5 হবে, ডট ডট mk হবে। এবং এই প্রত্যেকটিকে যদি স্মল m1 দ্বারা তুমি যদি ভাগ করো তাহলে রেসিডিউ তোমাকে কত দিবে? 0 দিবে। এর মানে হলো এই যে m1টা আছে, এই যে m1টা আছে, স্মল m1, এই m1 দ্বারা এই ক্যাপিটাল m2 কে ভাগ করলে রেসিডিউ 0 পাবো। এই স্মল m1 দ্বারা mk কে ভাগ করলে রেসিডিউ কত পাবো? 0 পাবো। অর্থাৎ এগুলোর মান আসলে কি? এগুলোর মান আসলে 0। কার জন্য? m1 এর জন্য। ওকে, সিমিলারলি আমি যদি m2 এর জন্য বলি, তুমি দেখো এখানে তাহলে এগুলো কত হবে? a2 m2 x2। তোমার বোঝার সুবিধার্থে আমি একটু লিখে ফেলি, a2 m2 x2। ওকে, x2। আর এখানে এই mi-টা কত হবে? m2। আমি i এর মান কত বসাতে চাচ্ছি? 2। হ্যাঁ, এখন আমরা এই 2 নিয়ে কথা বলতে চাই। এখন আমি 2 এর জন্য বুঝিয়ে দিচ্ছি। সিমিলারলি তুমি m3 m4 ডট ডট mk পর্যন্ত সেম লজিকে তুমি বুঝতে পারবে। এখন তুমি দেখো এই যে স্মল m2টা আছে, এই স্মল m2টার সাথে দেখো আমি এই যে ক্যাপিটাল m1 এর কম্পেয়ার করব, আমি এই যে ক্যাপিটাল mk এর কম্পেয়ার করব, কিন্তু কখনোই ক্যাপিটাল m2 এর কম্পেয়ার করব না। ওকে, তুমি যদি একটু খেয়াল করো এই টার্মটা কি? এই টার্মটা হলো m2 a2 x2। সিমিলারলি এখানে কিন্তু সেম টার্মটা আছে m2 a2 x2। তাহলে রিফ্লেক্সিভ প্রপার্টি অর্থাৎ m2 a2 x2 কনগ্রুয়েন্স m2 a2 x2 তুমি লিখতে পারো যে কোনো মডেলের জন্য। আমরা এখানে লিখেছি কার জন্য? m2 এর জন্য। আশা করি তুমি বুঝতে পেরেছো। এখন তুমি দেখো তাহলে বাকি টার্মগুলোর কি হলো। আমি যদি একটু ডিফারেন্টলি ব্যবহার করি, অর্থাৎ তোমার প্রয়োজন হলো এইটা আর প্রয়োজন হলো এই অংশটা। কার জন্য? মডেলীয় স্মল m2 এর জন্য। ওকে, এই তিনটি টার্ম থাকলেই যথেষ্ট ছিল। তাহলে বাকি যে টার্মগুলো এখানে আছে mk ak xk বা m1 a1 x1 m2 এর জন্য যদি তুমি আলোচনা করো তাহলে এগুলোর মান আসলে কত? আমি এখানে লিখে দিচ্ছি, এগুলোর মান আসলে 0 ব্যতীত অন্য কিছু নয়। তাহলে এগুলোর মান আসলে কত? 0। সিমিলার কথা স্মল m3 এর ক্ষেত্রে প্রযোজ্য, এভাবে ডট ডট স্মল mk এর জন্য সিমিলার কথা প্রযোজ্য। এবার আসো আমরা এখান থেকে আর কি করলাম? আমরা এখান থেকে আরেকটা কাজ করলাম যে এই mixi, এই যে mixi, ওকে, এইটা কিন্তু কনগ্রুয়েন্স 1। ওকে, এই লিনিয়ার কনগ্রুয়েন্সটা কিন্তু আমরা উপরে লিখেছি, তুমি যদি একটু খেয়াল করো তাহলে পাবে। আমি এখানে পাশে লিখে দিয়েছি mixi কনগ্রুয়েন্স 1 মডেলীয় mi। তাহলে তুমি এই mixi কে এখন তুমি সংক্ষেপে লিখতে পারো। এটার মান কত? 1। তাহলে ai এর সাথে 1 গুণ দিলে শুধু ai থাকে, আর মডেলীয় mi আছে, এখানে মডেলীয় mi থেকে গেল। তাহলে আমি যদি সবগুলো এখন মুছে ফেলি, আমি যে নতুন কনগ্রুয়েন্সটা লিখলাম বেশ বড় একটি কনগ্রুয়েন্স। ওকে, এই কনগ্রুয়েন্সটা আমরা খুবই যুক্তিসঙ্গতভাবে লিখতে পারি, এতে মানের কোনো পরিবর্তন হয় না। ওকে, আশা করি তুমি কনগ্রুয়েন্সটি ধরতে পেরেছো। আর এটা যদি তুমি ধরতে পারো তাহলে তুমি খুব সহজেই স্টেপ 6 বুঝতে পারবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আশা করি তুমি খুব সহজেই স্টেপ 5টি বুঝতে পেরেছো এবং স্টেপ 5 এর এই কনগ্রুয়েন্সটি আমাদের পুরো থিওরির টার্নিং পয়েন্ট। ওকে, তাহলে তুমি দেখো এখন তুমি এর লেফট হ্যান্ড সাইডে যে m1 a1 x1 প্লাস m2 a2 x2 প্লাস ডট ডট mk ak xk আছে তাকে তুমি u ধরো। তাহলে তুমি পাচ্ছ কত? u কনগ্রুয়েন্স ai মডেলীয় mi। তুমি পাচ্ছ u কনগ্রুয়েন্স ai মডেলীয় mi। ওকে, এখন আমরা বলতে চাচ্ছি যে এই যে uটা, এই ইউটা আমাদের 1 নাম্বার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আমি 1 নাম্বার ইকুয়েশনটা এখানে লিখে রেখেছি, x কনগ্রুয়েন্স ai মডেলীয় mi আমাদের স্টেপ 1 এ 1 নাম্বার ইকুয়েশনটা আছে। তুমি এখন এই x এর বদলে যদি দেখো এখানে u ব্যবহার করো তাহলে তুমি দেখবে 1 নাম্বার কনগ্রুয়েন্সের সাথে আমাদের এই কনগ্রুয়েন্সের কোনো পার্থক্য
নাই। এখানে এক নাম্বার কনগ্রুয়েন্সে আছে কি এক্স কনগ্রুয়েন্স এআই মডেলিও এমআই, আর আমরা এখানে পেয়েছি কি ইউ কনগ্রুয়েন্স এআই মডেলিও এমআই, অর্থাৎ এক্স এর বদলে তুমি খুব সহজেই ইউ ব্যবহার করার ফলে তুমি একটি সলিউশন কিন্তু পেয়ে যাচ্ছ, অর্থাৎ ইউ এক নাম্বার ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আশা করি তুমি আমার কথাটি বুঝতে পেরেছো। তারপরে আমরা যে কাজটি করব, এখন তুমি দেখো আমি যদি সবগুলো মুছে ফেলি, এখানে তুমি এক নম্বরে পাচ্ছ এক্স কনগ্রুয়েন্স এআই মডেলিও এমআই, আর এখানে তুমি পাচ্ছ ইউ কনগ্রুয়েন্স এআই মডেলিও এমআই। তাহলে তুমি কিন্তু লিখতে পারো এক্স কনগ্রুয়েন্স এআই, আবার এআই কনগ্রুয়েন্স ইউ, তাহলে তুমি লিখতে পারো এক্স কনগ্রুয়েন্স ইউ, এক্স কনগ্রুয়েন্স ইউ। ওকে, খুব সহজেই তুমি এটা লিখতে পারো। আমি এখানে সূত্রটি লিখে দিয়েছি, এ কনগ্রুয়েন্স বি মডেলিও এম and B congruence C মডেলিও M, তাহলে তুমি কিন্তু A congruence B, B congruence C মডেলিও যদি একই হয় তাহলে কিন্তু তুমি লিখতে পারো A congruence C মডেলিও M প্রপার্টি 4 অনুসারে। আশা করি তুমি বুঝতে পেরেছো। আচ্ছা, তারপরে এখানে আমরা মডেলিওর ক্ষেত্রে কি কাজটি করলাম, এখানে কিন্তু M1 ও লিখলাম না, M2 ও লিখলাম না, M3 ও লিখলাম না, না লিখে আমি টোটালি কি লিখলাম, M লিখলাম। আর এই M এর ব্যাখ্যাটা কি, এই M হলো M1 ইন্টু M2 ইন্টু MK। ওকে, অর্থাৎ সবগুলো প্রদত্ত মডেলিওর গুণফল। ওকে, কখন আমরা এই কথাটি লিখতে পারি, তুমি কিন্তু প্রপার্টি 7 জানো। ওকে, প্রপার্টি 7 আমরা কি শিখেছিলাম, এ কনগ্রুয়েন্স বি মড যদি M হয়, এ কনগ্রুয়েন্স বি মড যদি n হয় এবং mn এর জিসিডি যদি 1 হয়, তাহলে তুমি লিখতে পারো এ কনগ্রুয়েন্স বি মডেলিও mn। এখন কিন্তু তোমার মডেলিওটা তুমি গুণ করে দিতে পারো। ওকে, তাহলে দেখো একই প্রপার্টি অনুসারে, অর্থাৎ প্রপার্টি 7 অনুসারে, যেহেতু আমাদের mi, mj ইকুয়াল টু 1, অর্থাৎ আমাদের মডেলিওগুলোর পরস্পরের জিসিডি কত, 1, তাহলে আমি যদি এখন একটু মুছে ফেলি, তাহলে কিন্তু আমরা খুব সহজেই এক্স কনগ্রুয়েন্স এআই, এআই কনগ্রুয়েন্স ইউ, অর্থাৎ আমি এখানে লিখে ফেলতে পারি এক্স কনগ্রুয়েন্স ইউ, এক্স কনগ্রুয়েন্স ইউ। তাহলে প্রতি ক্ষেত্রে আমরা পাচ্ছি এক্স কনগ্রুয়েন্স ইউ মডেলিও M1, এক্স কনগ্রুয়েন্স ইউ মডেলিও M2, এক্স কনগ্রুয়েন্স ইউ মডেলিও M3 ডট ডট এক্স কনগ্রুয়েন্স ইউ মডেলিও MK, এবং তারপরে আমরা প্রপার্টি 7 অনুসারে এই মডেলিওগুলোকে আমরা কিন্তু গুণ করে দিতে পারি, কার জন্য, এক্স কনগ্রুয়েন্স ইউর জন্য। আর সেটাই আমরা করেছি, এই মডেলিওগুলো আমরা গুণ করেছি M1 ইন্টু M2 ইন্টু ডট ডট MK, তার নামকরণ করেছি কি আমরা M। তাহলে তুমি পেয়েছো এক্স কনগ্রুয়েন্স ইউ মডেলিও M। Okay, so this is our solution. Thus the system of linear congruence 1 has a solution. তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আসলে কি খুঁজছিলাম, সলিউশন খুঁজছিলাম, আর সলিউশন মানে কি, x এর মান খুঁজতেছিলাম। তাহলে কিন্তু আমরা এই লাইনে x এর মান কত পেলাম, u পেলাম, এবং এই u পেলাম কার জন্য, মডেলিও m এর জন্য। আর এই mটা কোথা থেকে আসলো, mটা আসলো আমাদের প্রদত্ত যে মডেলিওগুলো ছিল তাদের গুণফল আকারে আসলো। আশা করি আমরা বুঝতে পেরেছি। এবং আমাদের লাস্ট লাইনটা যদি আমরা পড়ি, thus the system of linear congruence 1 has a solution. সো এই ছিল সেই 1 ইকুয়েশনটা, তার সলিউশনটা আমরা পেলাম কত, u। এখন আমরা স্টেপ 7 এ দেখার চেষ্টা করব যে আমাদের এই যে সলিউশন ইউ যে আমরা পেলাম, এই সলিউশনটা কি ইউনিক কিনা, না অন্য কোনো সলিউশন এখানে পাওয়া যায়। ওকে, তাহলে চলো আমরা সেই অংশটা স্টেপ 7 এ চেক করে ফেলি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, স্টেপ 6 পর্যন্ত আমরা দেখানোর চেষ্টা করলাম যে আমাদের চাইনিজ রিমাইন্ডার থিওরেমের একটি সলিউশন আমরা পেয়েছি এক্স কনগ্রুয়েন্স ইউ মডেলিও M। এখন স্টেপ 7 এ আমরা দেখানোর চেষ্টা করব আমাদের যে লিনিয়ার কনগ্রুয়েন্সগুলো ছিল এক নাম্বার ইকুয়েশনে, সেই লিনিয়ার কনগ্রুয়েন্সের সলিউশনটা কেমন, ইউনিক, অর্থাৎ x এর যে মানটি u পেয়েছি সেই ইউই একমাত্র সলিউশন মডেলিও M এর জন্য। ওকে, এখন এই সলিউশনটি যে ইউনিক এটা প্রমাণ করার জন্য আমরা ওই এক নাম্বার লিনিয়ার কনগ্রুয়েন্সের আরো একটি সলিউশন x প্রাইম আমরা ধরে নিলাম, যে let x prime be another solution of the system 1। আমরা এখানে সিস্টেম 1টি আবারও লিখে রেখেছি বোঝার সুবিধার্থে। আর তুমি এখানে দেখো, যদি x প্রাইম এক নাম্বার ইকুয়েশনের সলিউশন হয় বা এক নাম্বার কনগ্রুয়েন্সগুলোর সলিউশন হয়, তাহলে এই x এর বদলে তুমি অবশ্যই x প্রাইম ব্যবহার করতে পারো। তাহলে তুমি পেলে x প্রাইম কনগ্রুয়েন্স ai মডেলিও mi for i equal to 1 to dot 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 k পর্যন্ত। ওকে, এখন আমি যদি একটু মুছে ফেলি, এখন আমি এই কনগ্রুয়েন্সটি এবং এই কনগ্রুয়েন্সটি বিয়োগ করে দিতে চাই। তাহলে তুমি দেখো, তুমি পেলে কি, বামপক্ষে x প্রাইম মাইনাস x এবং ডান পক্ষে তুমি কি পেলে, ai মাইনাস ai। তাহলে ai মাইনাস ai আর মডেলিও অ্যাজ ইউজুয়াল mi, তাহলে মডেলিও রয়ে গেলে কত, mi। এখন তুমি দেখো আমাদের ডান পক্ষে আছে কত, ai মাইনাস ai, তার মান কত, 0। যদি 0 হয় তাহলে তুমি লিখতে পারো x প্রাইম
কনগ্রুয়েন্স x অর্থাৎ ডান পক্ষে 0 থাকাতে আমি x কে ডান পক্ষে নিয়ে আসলাম x প্রাইম কনগ্রুয়েন্স x মডেলিও mi। আর তুমি প্রপার্টি 7 অনুসারে মডেলিও mi না লিখে এই মডেলিওকে তুমি কত লিখতে পারো m, কারণ প্রপার্টি 7 এ কিন্তু বলা হয়েছে a কনগ্রুয়েন্স b মড যদি m হয়, a কনগ্রুয়েন্স b মড যদি n হয়, আর mn এর জিসিডি যদি 1 হয়, তাহলে তুমি লিখতে পারো a কনগ্রুয়েন্স b মডেলিও mn। আশা করি আমাদেরও যে mi mj আছে এই mi mj এর জিসিডি কত 1, আর যদি জিসিডি 1 হয় তাহলে আমরা কিন্তু মডেলিওগুলোকে প্রপার্টি 7 অনুসারে গুণ দিয়ে এটার মান আমরা কত লিখলাম m। তাহলে তুমি খুব সহজেই পেলে x প্রাইম কনগ্রুয়েন্স x মডেলিও m। তাহলে আমরা এখান থেকে খুব সহজেই সিদ্ধান্ত দিতে পারি যে মূলত আমরা নতুন যে সলিউশনটা x প্রাইম ধরতে চাচ্ছি এই x প্রাইম আর x পরস্পর কনগ্রুয়েন্ট। তাহলে আমরা বলতে পারি আমাদের সলিউশনটা কেমন ইউনিক। আশা করি তুমি বুঝতে পেরেছো।